যিনি মেধায় ও স্বমহিমায় উদ্ভাসিত। তার সঙ্গীত প্রতিভায় মুগ্ধ হয়েছেন দেশ বিদেশের সঙ্গীতপ্রেমী মানুষ থেকে শুরু করে সময়ের কিংবদন্তি সঙ্গীত ব্যক্তিত্বরাও। সম্প্রতি চুরি ছামছাম বাজে শিরোনামের এক গানে আবারও আলোচনায় এই শিল্পী। শোবিজ টুনাইটে আজ আমাদের সাথে অতিথি হয়ে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী লুইপা। কেমন আছেন? খুব ভালো আছি, আরো ভালো আছি এত সুন্দর একটা ইন্ট্রো শুনে। বিকজ চর্যাপদের কথা যেহেতু বলা হলো, আসলে আমার বাবা কিন্তু আসলে আমার নামটা চর্যাপদ থেকেই রেখেছেন, যে চর্যাপদের কবি পদ রচয়িতার নাম ছিল যেহেতু লুইপা, সেখান থেকেই আমার নামটা রাখা। গানটির ব্যাপারে বিস্তারিত জানতে চাচ্ছি। নিশ্চয়ই। চুরি ছামছাম গানটা আসলে যেহেতু ওয়েডিং সিজন শুরু হয়ে গেছে অলরেডি, এবং একটা আমাদের শিল্পীদের আসলে স্টেজ শো এর সময় শুরু হয়ে, আমরা সিজন বলি এটাকে, আমাদের সিজন শুরু হয়ে যাচ্ছে। তো ওই সময় ভাবলাম যে এরকম একটা গান রিলিজ করি যেটা আসলে আমরা ইভেন্টসগুলোতে গিয়ে নিজে গাইতে পারবো, বা কোনো ওয়েডিং ফেস্টিভ্যাল হলে, কোনো সত্যিকারের ওয়েডিংই হলে আমরা যখন গান গাইতে যাই সেখানে কি গাবো। তো ওখানে দেখলাম যে 90s-এর যে বলিউড গানগুলো, সেই গানগুলো সবসময় বাজতে থাকে। তো আমার কাছে মনে হলো যে তানভীর, আবির ওরা মিলে এরকম ভাইবের একটা ট্রেন্ডি গান তৈরি করতে পারবে, এবং তাই হলো তানভীর আবিরের তৈরি করা এই চুরি ছামছাম নিয়েই আসলে আমার আবার নতুন করে সঙ্গীত যাত্রা শুরু হয়েছে। গানের উপস্থিতি তো দারুণ ছিল, গানে দেখলাম আপনি নাচও করেন, এই গুণটির বিষয়ে জানতে চাচ্ছি। নাচ আসলে আমার তো মনে হয় যে যারা শিল্পের যে কোনো একটা শাখায় বিচরণ করে তারা সবগুলোই পারে, সাবকনশিয়াস মাইন্ডে হয়তো সবই জানে, কেউ কেউ সেটা করে বা কেউ করে না। আমিও এরকম ছোটবেলায় আসলে সবই করেছি, গান, নাচ, কবিতা আবৃত্তি, মঞ্চনাটক করেছি, ছবি এঁকেছি, সবই করেছি। একটা সময় আমার বাবা বলেছেন যে একটা বেছে নিতে হবে যে কোনো, কারণ একটা মানুষ সব কিছু ভালো করে করতে পারে না। সো তখন আমি আসলে গানটাকেই একদম শুধুমাত্র গান করব এটাই ভেবে বেছে নিলাম গানটাকে। পরবর্তীতে আসলে আমার গানের সাথে যেগুলো দেখা গেছে রিলেটেড হয়েছে, গানের মধ্যে আমার মিউজিক ভিডিওতে একটু অ্যাক্টিং করেছি, মিউজিক ভিডিওতে একটু নেচেছি, মানে আমার গানের সাথে যায়, আমার গানকে প্রেজেন্ট করে, এরকম যে কোনো কিছুই আসলে আমি পরবর্তীতে করার চেষ্টা করেছি। গানটি কে লিখেছেন? গানটি শুরুর দিকে জানতে চাচ্ছি, কিভাবে ভেবে এই গানটি তৈরি করা হয়েছে? এই গানটা আসলে আমাকে প্রথমে জুয়েল মোর্শেদ উনি পরিচয় করান তানভীর, আবির, আর তারপর ভিডিও যে বানিয়েছে রাকিব, ওদের সাথে। ওরা একটা টিম, ওরা একটা বন্ধু মহল, ওরা একসাথে কাজ করতে পছন্দ করে, এবং এই প্রজন্মের যারা অডিয়েন্স আছে তাদের সাউন্ডটা, তাদের টেস্টটা, তারা কি ভাইব পছন্দ করছে, ট্রেন্ডটা কি চলছে, এগুলো সব কিছু মাথায় রেখে কাজ করে। ইনফ্যাক্ট ওদের কাজটা আমাকে যখন রেফারেন্স দেওয়া হয়েছে যে আবিরের লেখা, আবিরের গাওয়া এবং তানভীরের মিউজিক করা তাণ্ডবের যে টাইটেল ট্র্যাকটা ছিল, ওটা শুনে আমি খুব মুগ্ধ হয়েছি যে না, ওরা তো মানে এখনকার শ্রোতারা যেটা শুনতে পছন্দ করছে সেই রকম কাজ করছে। সো ওদেরকে আমি বললাম যে আমাকে একটা ট্রেন্ডি ভাইবের গান করে দিতে, এবং এই গানটা তখন আমাকে তানভীর পাঠালো। পরবর্তীতে রাকিব আসলে মিউজিক ভিডিওটা বানালো, এবং সেখানে চমককে মডেল হিসেবে ও যখন প্রপোজ করে, তখন আমি দেখলাম যে এখনকার কন্টেন্ট ক্রিয়েটার্সদের মধ্যে চমক খুব ভালো কাজ করছে, বাংলাদেশকে প্রেজেন্ট করছে বিভিন্নভাবে। সো আমি ওদের সাথে একমত হলাম যে হ্যাঁ, চমক সুন্দর করে আমার গানটাকে বিউটিফাই করতে পারবে। সো এইভাবেই আসলে আমাদের কাজটা হয়ে গেল। চমক কিন্তু দারুণ চমক দেখিয়েছে, চমকের বিষয়ে জানতে চাচ্ছি। চমক আসলে আমি চমককে ধন্যবাদ জানাতে চাই একটাই কারণ, সেটা হচ্ছে চমক গানটাকে খুব ওন করেছে, এবং আমাদের যেদিন মিউজিক ভিডিও শ্যুট হয় ওই দিন এত প্রতিকূল একটা সিচুয়েশন ছিল, ঝড় হচ্ছিল, সেট ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল বারবার। আমরা ভাবছিলাম যে আজকে কি আর শ্যুট করা হবে কি না, কিন্তু ওইটুকু সময়ের মধ্যে পুরো কোরিওগ্রাফিটা চমক মুখস্থ করে ফেলেছে, সেটাকে মডিফাই করেছে, সেটাকে প্রেজেন্ট করেছে স্ক্রিনের সামনে। সব কিছু মিলিয়ে আসলে তার পরবর্তীতেও ও যেভাবে গানটা নিয়ে ছুটেছে, ওর যে ইভেন্টগুলো হয়েছে সেখানে সে ডান্স করেছে গানটাতে, বা গানটাকে প্রেজেন্ট করেছে, এই যে একটা কাজ করেই যে কাজটা শেষ করে দিলাম, সেই মনোভাবটা ওর মধ্যে নাই। কিন্তু ও গানটাকে যেভাবে করে ওন করে গানটাকে সবার সামনে নিয়ে আসছে, এইটা আসলে আমার খুব ভালো লেগেছে, একজন রিয়েল আর্টিস্ট মনে হয়েছে ওকে। আমরা এই নিয়ে আরো কথা বলবো ছোট্ট একটি বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। আবারও ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে অতিথি হয়ে আছেন শিল্পী লুইপা, চলুন তার কাছে ফিরে যাই।
ছোটকাল থেকে তো অনেকেই কম বেশি গান শিখেন, আপনি চাইলে অন্য কিছু হতে পারতেন, এই প্রফেশনটি কেন বেছে নিলেন? আপনি তো লেখাপড়াও করছেন ভালো। আসলে গানটাকে যে প্রফেশন হিসেবে শুরুতেই বেছে নিয়েছি তা না, ছোটবেলায় শখ করে করেছি। আমার মা দেখা গেছে দুপুরবেলা ভাত খেয়ে আমরা ভাত ঘুম না দিয়ে বাসা থেকে বেরিয়ে গেছি মার সাথে। তো কি করব, মা আমাকে শিশু একাডেমিতে ভর্তি করিয়ে দিলেন, যে ওখানে আমার মারও একটা ফ্রেন্ড সার্কেল হলো, আমারও একটা ফ্রেন্ড সার্কেল হলো, বিকেলবেলাটা ভালোই কাটলো। তখন কিন্তু গানটা নিজের জন্য করেছি বা ফ্যামিলি মেম্বার্স যারা পছন্দ করেন তাদের জন্যই করেছি। কখনো যে এটা প্রফেশনালি এটা নিয়ে এগোবো সামনে, এটা কিন্তু ছোটবেলায় পরিকল্পনা করিনি। তারপর যখন রিয়েলিটি শো থেকে টেলিভিশনে এলাম, যে আমার মনে হলো যে আমার সামনে আমার অডিয়েন্স তৈরি হয়েছে এবং তারা আমার কাছে গান এক্সপেক্ট করছেন, শুনতে চাচ্ছেন। সো ওনাদের কিন্তু ওই তাদের ফিডব্যাকটা নিয়েই কিন্তু আসলে আমার যাত্রাটা শুরু হয়েছে। এবং অরিজিনালি আমার প্রফেশনাল ক্যারিয়ার স্টার্ট হয় আসলে আমার বিয়ের পর, যেহেতু আমার হাজব্যান্ডও একজন মিউজিকের মানুষ, উনি একজন মিউজিশিয়ান। তো উনি আমাকে বললেন যে দেখো, এটা একটা ইজিয়েস্ট প্রফেশন ফর ইউ, বিকজ খুব এন্টারটেইনিং একটা প্রফেশন। আর আমাদের মেয়েদের অনেক সময় থাকে না, দুঃখ বিলাসিতা থাকে আমাদের অনেক, তারপরে আমরা একটুতেই অনেক স্যাড হয়ে যাই, দুঃখটাকে এনজয় করি। সো ওই জায়গাটা কিন্তু আসলে নাই, কারণ আমরা একটা এন্টারটেইনিং একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং আমাদের কাজটাও কিন্তু ওরকম এন্টারটেইনিং। আমরা শো করতে যাচ্ছি, ঢাকার বাইরে যাচ্ছি, দেশের বাইরে যাচ্ছি, সেই জায়গাটা বেরিয়ে আসছি, সেই জায়গার মজা মজা খাওয়াগুলো খেয়ে আসছি, সবাই এত সম্মান দিচ্ছেন, সবাই এত আদর করছেন, মানুষের এই যে ভালোবাসা। আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমার হাজব্যান্ডের ডিসিশনটা আসলে একটা বেস্ট ডিসিশন ছিল, যে গানটাকেই আমি আমার ক্যারিয়ার হিসেবে নিয়ে মূলত বিয়ের পরই প্রফেশনালি শুরু করা হয়েছে। একদম তাই। আপনার গায়কী ও পরিবেশনায় বেশ পরিশীলিত বিষয় লক্ষ্য করা যায়। ক্লাসিক্যাল কিংবা সেমি ক্লাসিক্যাল বিষয় আপনি দক্ষ, তেমন আলট্রা মডার্ন গানগুলো তো আপনি দক্ষ। সেই বিষয়ে জানতে চাচ্ছি, কোনটাতে আপনার বেশি ইন্টারেস্ট আসলে? আসলে আমি গান তো করি আমার অডিয়েন্সের জন্য। আমার শুরুটা একদম ক্লাসিক্যাল গান দিয়ে শুরু হয়েছে, তারপরে সফট মেলোডি গান গাইতে আমি বেশি পছন্দ করি, যার কারণেই দেখা যায় পুরোনো দিনের যে সিনেমার গানগুলো, সেই গানগুলোই আসলে আমি মোস্টলি কভার করে থাকি, যেহেতু আমি একটা রিয়েলিটি শো থেকে এসেছি এবং সেখানে বিভিন্ন ধাপ ছিল, সেখানে গাইতে হয়েছে আমাকে এই গানগুলো। আর এখন যেহেতু আমি অডিয়েন্সের জন্য গান করি, আমার অডিয়েন্সের মধ্যে কিন্তু কয়েকটা জেনারেশন তৈরি হয়েছে। সো আমার যেরকম ইচ্ছে করে যে একটু আগের জেনারেশনের যারা অডিয়েন্স আছেন তাদের ভালোবাসা পেতেও, আবার এখনকার জেনারেশনে যারা গান শুনছে তাদের ভালোবাসাটা পেতেও তো ইচ্ছে করে। সো এই কারণেই আসলে আমি ওই ভ্যারাইটিটা নিয়ে আসি। যেরকম আমার সাথে দেখা যায় আমার সমসাময়িক কারো দেখা হলে দুটো কথা বলতে পারে। একটা হচ্ছে আমার মা বা আমার বাবা আপনার গান খুব পছন্দ করে, যেহেতু আমি পুরোনো দিনের গান করি। আবার সে নিজেই হয়তো বলবে যে আমার খুব ভালো লাগে আপনার গান শুনতে, যেহেতু আমি ট্রেন্ডি ভাইবের গানও করছি। সো ওইটাই আসলে, আমি লোভ সামলাতে পারি না আমার অডিয়েন্সের ভালোবাসা পেতে, সেই কারণেই ডিফারেন্ট টাইপের গান করি। তাহলে ভবিষ্যতে আমরা আরো অনেক ধরনের গান পাবো। ডেফিনেটলি। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যেহেতু আমার সিনেমাতে গান খুব কম এবং আমি জানি না, আমার কাছে মনে হয় যে আমি একটু আন্ডাররেটেড সিনেমার গান গাওয়ার ক্ষেত্রে। সেই কারণে আসলে আমি চেষ্টা করি যে আমার গানগুলো আমি নিজেই প্রডিউস করতে, এবং অনেক সময় দেখা যায় যে আমি কাভার্স করি, সফট মেলোডি করি, পাশাপাশি একটু ফিল্মি প্যাটার্নের গানও আসলে আমার চ্যানেল থেকে রিলিজ করতে। আপনি ফিল্মের গান নিয়ে কথা বলছিলেন, এই গানটিও কিন্তু ফিল্মের গানের মতোই আপনি একদম তাই। চিত্রনায়ক রওশনের সাথে করেছেন। একটু বিস্তারিত জানতে চাচ্ছি। একদম ঠিক তাই, মানে রঙ্গিলা হাওয়া গানটা আসলে আমার ওই ভাবনা থেকেই করা, যেহেতু আমি ফিল্মে গান খুব কম গাইছি। প্ল্যান আছে ফিল্মের গান নিয়ে সামনে? ওই তো বললাম যে আমি হয়তোবা সুযোগটা কম পাচ্ছি, সেই কারণে আসলে এই গানগুলো করে থাকি। রঙিলা হাওয়া যেরকম শওকত আলী ইমন ভাইয়ের এত হিট মানে নাম্বারস আছে ফিল্মে, তো আমি ওনার কাছে গেলাম যে ইমন ভাই আমার জন্য একটা গান করে দেন। তখন ইমন ভাই আর এই মিজানের লেখা আর ইমন ভাইয়ের মিউজিক করা এই গানটা, ইমন ভাই আমার জন্য এই গানটা করলেন এবং শুনেই আমার গানটা খুব ভালো লাগলো। তারপরেই মনে করলাম যে এটার একটা ফিল্মি প্যাটার্নের মিউজিক ভিডিও হওয়া দরকার, যার কারণে এফডিসিতে শ্যুট করলাম। রোশন থাকলো আমার সাথে মিউজিক ভিডিওতে, এটার ডান্স কোরিওগ্রাফি করলো রিদি শেখ। সো সব কিছু মিলিয়ে কিন্তু খুব রঙিন একটা কাজ করার চেষ্টা করেছি আসলে। সো আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমার মনে হয় যে আফটার কোভিড এটাই আসলে খুব ধামাকা একটা ছিল, পারফরমেন্স ছিল, যে সবার একটু ফিল্মি মনে হয় এরকম একটা গান। সাধারণত মিউজিক ভিডিওতে চিত্রনায়ককে দেখা যায় না,
রওশনকে দেখা গিয়েছে, এই বিষয়ে জানতে চাচ্ছি বিস্তারিত। ওই তো একই, মানে উত্তরটা আসলে একই হবে। ওই যে বললাম যে ফিল্মে যেহেতু গাওয়া হয়নি, সো আমি এর আগেও জেন্টলম্যান যখন করেছি তখন কিন্তু ওটাতে সিয়াম ছিল। তারপরে আমি দেখলাম যে ওই সময় জনপ্রিয় নায়ক হচ্ছে রোশন ছিল। সো রোশনকেও আমরা যখন অফার করলাম, ওরা খুব হ্যাপিলি কাজ করলো এবং এত ভালো কো-আর্টিস্ট এক একজনে। আমার কাছে এই জন্যই মনে হয় যে বাংলাদেশের মানে সিনেমা ইন্ডাস্ট্রি কেন এত ডেভেলপ করছে আস্তে আস্তে, কারণ তারা যারা এখন কাজ করছে আসলে বোথ ইন মিউজিক অ্যান্ড সিনেমা ইন্ডাস্ট্রি, মানে অ্যাক্টিংয়ে যারা কাজ করছে, সবাই এত হার্ড ওয়ার্কিং, এত কোঅপারেটিভ। এই কারণেই আমার মনে হয় যে গানগুলোও সুন্দর হয় আর সিনেমাগুলোও সুন্দর হচ্ছে। এরপর আমরা আপনার ব্যক্তিগত জীবন ও ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো আরও একটি বিরতির পর। নিশ্চয়ই। দর্শক, যাচ্ছি আরও একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পরেই। ওয়েলকাম ব্যাক টু স্যান্ডেলিনা শোবিজ টুনাইট। দর্শক, আমরা আবার অতিথির কাছে ফিরে যাচ্ছি। এবার একটু ব্যক্তিগত বিষয়ে জানতে চাচ্ছি, ভাইয়া কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ, আমি ভালো রাখতে পারি। আপনার সন্তান কেমন আছে? সন্তানরা কেমন আছে? খুব ভালো আছে এবং প্রত্যেকটা মানুষ আসলে আমি কি বলবো যে মিউজিক্যাল মানুষ, কারণ আমার দুইজনই আমার কাজের এত অনুকূলে সব সময় এবং কোঅপারেট করছে সব সময়। সো আমরা পুরোটাই আসলে একটা মিউজিক্যাল ফ্যামিলি। ইন্ডাস্ট্রির ব্যাপারে জানতে চাচ্ছি, কেমন আছে আমাদের ইন্ডাস্ট্রি? আমাদের ইন্ডাস্ট্রি আসলে আমার মনে হয় যে যারা আমি একটা কথাই বলবো যে যারা পৃষ্ঠপোষকতা করছেন মিউজিককে, বা আমাদের হোল ইন্ডাস্ট্রির কথাই বলবো, যারা পৃষ্ঠপোষকতা করেন, আমার মনে হয় যে আরেকটু সামনে এগিয়ে আসা উচিত। এবং আমরা অনেক সময় থাকে না যে অনেক গান বা অনেক কিছুই এখন যেহেতু আমরা ভাইরাল হওয়াতে বিশ্বাসী এবং আমরা মনে করি যে ভিউজের ওপর আমরা কাউন্ট করি অনেক সময়, যে এই কাজটা এরকম ভিউজ হলো তার মানে এটা ভালো কাজ। সো এই জিনিসটা আসলে এক সময় আমরা যারা শিল্পীরা, আমাদের কাছে মনে হতো যে না, ভিউ দিয়ে কেন কাউন্ট করব, আমাদের শিল্পকর্ম তো আসলে ভিউ দিয়ে কাউন্ট করার জিনিস না। কিন্তু আসলে সময়ের পরিবর্তনে এখন তো যুগ পাল্টেছে। সো একটা কাজ, মানে সেটা খারাপ কাজের কথা বলছি না, খারাপ কাজ ভাইরাল হলে প্রবলেম, বাট ভালো কাজ যদি মানুষের কাছে নাই পৌঁছায়, মানুষের কাছে যদি নাই যায়, তাহলে মানুষ যদি নাই দেখলো একটা জিনিস, তাহলে জানবে কি করে যে এরকম একটা ভালো কাজ আছে বা এরকম একজন শিল্পী আছেন। সো আমার মনে হয় যে ভালো কাজগুলোকে বেশি বেশি প্রমোট করা উচিত এবং ভালো শিল্পীদেরকেও বেশি বেশি প্রমোট করা উচিত। আমার কাছে মনে হয় যে ওই যে আমি বললাম যে আমি সিনেমায় গান কম গাচ্ছি বা গাইতে পারছি না, আমাদের দেশে আসলে এত এত শিল্পী আছে কিন্তু সিনেমাও তো আসলে ওইভাবে হচ্ছে না, শুধুমাত্র ঈদের সময় আমরা হলমুখী হই। সো মনে হয় যে কাজের পরিমাণ যদি আরেকটু বেশি বেড়ে যায় এবং সব শিল্পীদেরকে যদি কাজে লাগানো যায়, আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিটা টিকে যাবে। কারণ ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে হলে শিল্পীদের কিন্তু পেট্রোনাইজ করতে হবে অবশ্যই এবং উৎসাহিত করতে হবে অনেক বেশি। সাম্প্রতিক সময়ে আমাদের ইন্ডাস্ট্রি একটু পিছিয়ে আছে অথবা ঝিমে আছে, এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে আসলে ওইটাই বলতে চাই যে আমরা আরেকটু ফোকাসড হই, কারণ একটা দেশের সংস্কৃতি যদি না থাকে তাহলে সেই দেশটাকে তো আসলে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। সো আমার মনে হয় যে এই বিষয়টাতে কিছু মানুষ আছে যারা ডিমোরালাইজ করে সব সময়, এবং আমরা অনেক সময় হয়তো সোশ্যাল মিডিয়া দেখে একটু ডিমোরালাইজড হয়ে যায় যে কিছু মানুষ বসেই থাকে যে একটা ব্যাড কমেন্টস করব, বা পার্সেন্টেজ কিন্তু থাকে 50% ভালো কমেন্টস থাকে, 50% ব্যাড কমেন্টস থাকে, কিন্তু ওই কমেন্টসগুলো কিন্তু এখন আমরা দেখলেই বুঝে যাই যে এই মানুষগুলো আসলে একটু অ্যাটেনশন পাওয়ার জন্যই তারা এই কমেন্টসগুলো করছেন। সো ওই দিকে মনোনিবেশ না করে যারা ভালো কাজের প্রতি উৎসাহ দিচ্ছেন, আমার মনে হয় যে সেদিকে একটু এগোই। এবং কোম্পানিজগুলো আছে, আমরা নিজেদের গান প্রডিউস করছি, আমাদের দেশে অনেক কোম্পানি আছে, এবং আমার মনে হয় যে তারা যদি এই গানগুলোকে, ওই যে বললাম যে ভিউ ভালো জিনিসের হলে কিন্তু ক্ষতি নেই, মানুষের কাছে যদি পৌঁছে দেয়, তাহলে আমরা ওই যে এখন বলি না যে একটা গান বেশি দিন টেকে না, সেটার কারণ কিন্তু এই যে মানুষের মধ্যে যে অস্থিতিশীল একটা মনোভাব তৈরি হয়েছে, সেটাই হচ্ছে কারণ। আমরা যদি আরেকটু স্থির হই, কাজগুলো যদি সময় নিয়ে করি এবং ভালো কাজগুলোকে যদি মানুষের কাছে পৌঁছে দেই, তাহলে সেগুলোও কিন্তু আমরা ওই যে কালজয়ী গান শুনে এসেছি যেরকম, আজকের দিনের গানগুলোও কিন্তু একদিন গিয়ে সেরকম কালজয়ী হবে।
আশা করি সামনের দিনগুলোতে সব ঠিক হয়ে যাবে। স্টেজ শো কি করা হচ্ছে বা কনসার্ট? স্টেজ শো হচ্ছে, বেশ হচ্ছে। যেরকমটা ভেবেছিলাম যে একটু এই বছরটা তো আসলে একটু কমই হয়েছে প্রোগ্রামসগুলো, একটু প্রতিকূল পরিবেশ গেছে আমাদের। সো এখন আবার যেহেতু ওই যে বললাম আমাদের একটা সিজন থাকে, সেই সিজনটা যেহেতু শুরু হয়েছে, টুকটাক প্রোগ্রামস কিন্তু হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে আরেকটু বেশি হওয়ার কথা ছিল। তো সেই জায়গাগুলো চিন্তা করলে আমার মনে হয় যে দেশের পরিস্থিতি যদি একটু মানে গান বাজনা বা সংস্কৃতি করার জন্য, চর্চা করার জন্য যদি একটু প্রতিকূলে আসে, অনুকূলে আসে, তাহলে আমার মনে হয় যে আমরাও হ্যাপিলি কাজ নিয়ে সামনে এগোতে পারবো। কারণ আমাদের কমফোর্ট জোন তো আসলে স্টেজ। আমরা অনেক অনেক মানুষ নিয়ে যখন সামনে তাদের সরাসরি ফিডব্যাকটা পাই, এটার থেকে ভালো লাগার আমাদের শিল্পীদের জন্য আর কিছুই নাই। সো যত বেশি কনসার্ট হবে আমাদের দেশের শিল্পীদেরকে নিয়ে, আমরা কিন্তু তত বেশি উৎসাহিত হব। আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে শিল্পীদের নিজস্ব কোনো এজেন্সি নেই যেরকম বিদেশে আছে, এটা কেন হচ্ছে? আমাদের দেশের আসলে সেই কালচারটাই নেই আমি বলবো। কারণটা আমরা কিন্তু স্টার্ট করেছিলাম একটা সময়, তখন যেহেতু বাংলাদেশের ইভেন্ট অর্গানাইজাররা আসলে এইরকম করে অভ্যস্ত না, তারা ইন্টারেস্টেডও হয় না। এবং তারা বলে যে কেন এই প্রোটোকলটা, কেন যে আপনার সাথে কথা বলবো আরেকজনের ভায়া হয়ে কেন কথা বলবো। সো আমাদের প্র্যাকটিসটাই নাই আসলে। আমাদের যদি ওইভাবে করে প্র্যাকটিসটা তৈরি হতো, আমার মনে হয় যে শিল্পীর জায়গাটা আসলে এখান থেকে আরো উপরে ওঠা পসিবল হতো। সো আমরা মনে হয় যে যদি একটু ইউনাইটেড হই, এবং সম্প্রতি কিন্তু আমি চেষ্টা করেছি যে আমার এই নতুন গানটার মাধ্যমেই সব আর্টিস্টদেরকে ইউনাইটেড করতে। কারণ আমরা দেখা যায় যে বিভিন্ন শোতে এক এক শোতে এক এক আর্টিস্ট যায়, কারোর সাথে কারো দেখা হয় না, কিন্তু আমরা জানছি যে আমাদের সমসাময়িক আর্টিস্টরা আসলে এখন কাজ করছে। সো তাদেরকে একসাথে আমি মিট আপ করেছি, একটা গ্রিটিংস করেছি এবং গেট টুগেদার করেছি যে আমরা সবাই একসাথে কাজ করছি। সেটা উপলক্ষটা আসলে ছিল আমার গান রিলিজের উপলক্ষ, কিন্তু আমার মেইন মোটোটা ছিল যে আমরা যারা কাজ করছি আমরা কি একে অপরকে চিনি কিনা বা আমরা ইউনাইটেড কিনা। সো আমাদের আর্টিস্টদের মধ্যে যখন একটা ইউনিটি আসবে, তখনই কিন্তু আমরা একটা ডিসিশন সবাই মিলে নিতে পারবো যে না, আমরা এইভাবে অগ্রসর হব, আমরা একটা এজেন্সি মেনটেন করব, এবং আমাদেরকে মানুষ রিচ করতে হলে এজেন্সির থ্রুতে রিচ করবে। সো ওই জায়গাটা যখন আমরা প্রত্যেকটা আর্টিস্টই একটা স্পেস দিব, তখন কিন্তু আমাদের সম্ভব যে একসাথে সামনে অগ্রসর হওয়া। বাট যখন কেউ এগ্রি করছে না, আমি একা একটা মোটিভ নিয়ে সামনে আগাচ্ছি, তখন কিন্তু আসলে ওটা আমার মেনটেন করতে খুব কষ্ট হবে, এবং আমি ইন্ডাস্ট্রিতে আর তখন টিকতে পারবো না। সো একা একা একটা কিছু নিয়ে সামনে এগোনো যাবে না। আমার মনে হয় যে সবাইকে এগিয়ে আসতে হবে। আপনার প্রতিভা তো দেখাই যাচ্ছে, ছোটকাল থেকে আপনি নতুন করিতে ছিলেন, অনেক কিছুই জেনেছি আপনার ব্যাপারে। একটু গানের ব্যাপারে এবার বিস্তারিত জানতে চাচ্ছি। নিশ্চয়ই। আমার এই বাদলের গানটা হচ্ছে আমার মিউজিশিয়ান, আমাদের বেসিস্ট নোমান সজীব, তারই লেখা সুর করা। আমাদের একটা টিম আছে, টিমটার নাম হচ্ছে লুইপা অ্যান্ড উইংস। সেই টিমের একজন সদস্য নোমান সজীব, তো ওর লেখা সুর করা, এবং হচ্ছে এই গানটি মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে জাহিদ নীরব। সো গানটা যখন লিখেছে নোমান সজীব, তখন তিনি আমাদের সাথে লুইপা অ্যান্ড উইংসে ছিলেন না, তখন বাজাতেন না আমাদের সাথে। সো এই গানটা যখন আমাকে পাঠালেন, তখন আমার গানটা শুনেই খুব ভালো লেগে গেল, এবং এই গানটা নিয়ে আমরা সামনে এগোই। তারপর তো এটার মিউজিক ভিডিও ডিরেকশন দিয়েছেন আমার হাজব্যান্ড আলমগীর হোসেন। আর এই তো সব কিছু মিলিয়ে কোনো এক বৃষ্টির দিনে এই গানটা আসলে আমরা রিলিজ করেছিলাম। আমি দর্শকদের জন্য আমার সবচেয়ে প্রেশাস যে গানটা আমাদের শ্রদ্ধেয় শিল্পী ম্যাডাম রুনা লায়লার সুর করা, এবং শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যার উনি লিখেছেন এই গানটি। এই দেখা শেষ দেখা এক ছোট করে শোনাচ্ছি। এই দেখা শেষ দেখা হোক না তাই, ক্ষতি নাই, ভালোবেসে কাছে এসে মরে যাই, এই তো চাই। আমি যখন একা থাকি, মনে তোমার ছবি আঁকি, আমার আগুন আগুন বুকে যেন সুখের ফাগুন পাই। এই দেখা
বাহ, বেশ চমৎকার একটি গান। আপনার সবগুলো গানই বেশ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? নিশ্চয়ই, যারা এতক্ষণ ধরে আমাদের গল্প শুনলেন এবং আমাদের সঙ্গে ছিলেন, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অবশ্যই যমুনা টেলিভিশনকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে আজকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল ফিরে আসবো ঠিক একই সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। শুভরাত্রি।